বাবা, ও বাবা, বলছি এই যে টাকা যে জোগাড় করতে পারলাম না, এবার তাহলে কি হবে? কাকা, ও কাকা, বলো না তাহলে কি হবে? আমি কাকাকে বাঁচাতে পারবো না, মদন কাকাকে বাঁচাতে পারবো না। আরে ভাইপো, তুই একদম চিন্তা করিস না, বুঝেছিস? আমরা এখনো জীবিত আছি। এই তোর কেলটু কাকা এখনো জীবিত রয়েছে, বুঝতে পেরেছিস? আমি থাকতে তোর মদন কাকাকে কেউ কিছু ক্ষতি করতে পারবে না। তোর কথা তো সবই ঠিক আছে কেলটু, কিন্তু এখানে যে 5,000 টাকা শর্ট আছে, আর 5,000 টাকা কম তো হসপিটালে জমাও নেবে না। হসপিটালে টাকা জমা না নিলে অপারেশন স্টার্ট করবে না। আমি শুনেছি তাড়াতাড়ি করে অপারেশনটা শুরু করতে হবে, তাহলে টাকাটা যদি জমা না করি তাহলে তো অপারেশনও শুরু করবে না। এরা অপারেশন শুরু না করলে এই মদনদার হার্ট অপারেশন, বুঝতে পেরেছিস? এটা দেহের অপারেশন না, হার্ট অপারেশন। যত তাড়াতাড়ি সম্ভব করিয়ে নেওয়া ভালো, তা না হলে মোটামুটি প্রাণ নিয়ে টানাটানি করতে হবে। হ্যাঁ গো ফেলুদা, আমি তো সেটাই ভাবতেছি গো, বুঝতে পেরেছো? তোমার কথাও ঠিক আছে, একদম ঠিক আছে। এই মোটামুটি 5,000 টাকা আমার কাছেও ক্যাশ নেই, যদি থাকতো আমি কখনই দিয়ে দিতাম, বুঝতে পেরেছো? আর ওদিকে তোমার এটিএম কার্ডটাও ব্লক হয়ে পড়ে রয়েছে, আর এদিকে পিল্টুর আইডিয়াটাও এবার ফেল হয়ে গেল। মার খাতি খাতি ভাগ্যেস বেঁচেছি। বলছি এই আপনাদের টাকা জমা করা হয়েছে? বলছি ম্যাডাম, এই আপনাদের হসপিটালে কোনো ডিসকাউন্ট অফার নেই নাকি? না স্যার, বর্তমানে আমাদের হসপিটালে এরকম কোনো ডিসকাউন্ট নেই, বুঝতে পেরেছেন? এই মানে মোটামুটি ধরে নিতে পারেন দুর্গাপূজার সময়, কালীপূজার সময় এই ধরেন 20% করে ছাড় দেওয়া হয়। তাছাড়া আমাদের হসপিটালে কোনো ডিসকাউন্ট দেওয়া হয় না। হ্যাঁ, তবে একটা ডিসকাউন্ট রয়েছে, যদি আপনি দুটো অপারেশন একসাথে করেন তাহলে তার মধ্যখানে আপনাকে 30% করে ছাড় দেওয়া হবে। মানে কি, এটা কি কোনো খাওয়ার আইটেম নাকি? হ্যাঁ, যে একটা খেয়েছি ভালো লেগেছে আরো একটা খেয়ে নেই, এটা কি খাওয়ার আইটেম নাকি যে আরেকটা খেয়ে নিব? না স্যার, আমি তেমনটা বলতে চাইনি, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি বলছি আপনি যদি দুটো অপারেশন একসাথে করান তাহলে মোটামুটি 30% করে ডিসকাউন্ট দেওয়া হবে। আরে ঘোড়া, এখানে তো মদনদার কোনো অপারেশন করানোর কথাই ছিল না। এই যে আপনারাই তো বললেন যে মদনদার হার্ট পেশেন্ট, এই হার্টে মোটামুটি সাপের বিষ রয়ে গেছে, এই হার্ট অপারেশন করতে হবে, তা না হলে বাঁচানো অসম্ভব হয়ে যাবে। তার জন্য তো আমরা রাজি হয়েছি। এখন আবার বলতেছেন আরেকটা অপারেশন করবার জন্য? আমরা সুস্থ সবল মানুষ, ফিটফাট মানুষ, তাহলে আমরা কেন আবার কিসের অপারেশন করব? বলছি এই ডিসিশনটা নেওয়ার আগে একটু ভালোভাবে ভেবে চিন্তে করে নেন যে আপনাদের শরীরে কোনো প্লাস ড্যামেজ রয়েছে নাকি, যেমন কি কিডনি, লিভার, লাংস ভালোভাবে কাজ করতেছে নাকি। যদি ভালোভাবে মোটামুটি কাজ না করে তাহলে এক কাজে দু কাজ হয়ে যাবে। আপনারাও কিছু অপারেশন করে নিন, তাহলে এক কাজে দু কাজ হয়ে যাবে। এই ধরুন আপনি সুস্থ হয়ে গেলেন, আবার কিছু টাকা ডিসকাউন্টও পেয়ে গেলেন। বলছি ম্যাডাম, আপনি এখান থেকে যান তো, এখান থেকে যান। আমাদের আর মাথার মগজ ঘুরাবেন না, বুঝেছেন? আপনার কথা শুনে আমার মাথার মগজ এগুলো পুরা এক হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে আপনাকে একটা কথা বলি। এই ফটাফট করে টাকাগুলো জমা করুন, তাহলে আমরা মোটামুটি অপারেশনটা স্টার্ট করতে পারবো, বুঝতে পেরেছেন? আর যদি বেশি লেট হয়ে যায় তাহলে কিন্তু ফাদলদার পটল তুলে যাবে। পরের দিকে আমাদেরকে দোষ দিতে চলবেন না। কি কাণ্ড দেখো, হ্যাঁ ডিসকাউন্টের জন্য বলছে নাকি একটার সঙ্গে আরো একটা অপারেশন করার জন্য? সুস্থ সবল মানুষ, এখন ডিসকাউন্টের জন্য কি অপারেশন করতে হবে নাকি? কি দিয়ে যে কি শুরু হয় কিছুই বুঝতে পারছি না। আরে কিন্তু এসব কথা স্যার এবার বুঝেছিস? এবার চিন্তা কর, মাত্র 5,000 টাকা শর্ট, কি দিয়ে 5,000 টাকা জোগাড় করা যায় একটু ভেবে দেখতো। বলছি বাবা, ও বাবা, এবার আর টাকা জোগাড় করতে হবে না। এ কি ফাটা, তুই এখানে কেমন করে আসলি? কেন, এই টোটো করে এলাম, টোটোতে মোটামুটি 50 টাকা ভাড়া দিয়ে চলে এলাম। ভাইপো, তুমি কিন্তু কাজটা একদম ঠিক করোনি, বুঝেছো? তুমি কেন এখানে আসতে গেলে? তুমি আমাকে ফোন করতে, তাহলে আমি তোমাকে নিয়ে আসতাম। তুমি একা একা কেন আসতে গেলে? যদি রাস্তার মধ্যে কিছু ঘটনা হয়ে যেত তাহলে আমরা কি করতে পারতাম? হ্যাঁ রে বাবা ফাটা, এই কেলটু একদম ঠিক কথাই বলেছে। তুই যদি আসতেই হতো তাহলে কেলটুকে ফোন করতে, তুই আমাকে ফোন করতি, আমরা গিয়ে তোকে নিয়ে আসতাম। তুই একা একা কেন আসতে গেলি? বলছি বাবা আর কাকা, তোমরা একদম চিন্তা করবে না, বুঝতে পারলা? আমি এবার বড় হয়ে গেছি, এবার থেকে আমি একাই আসা যাওয়া করতে পারবো। হ্যাঁ হ্যাঁ থাক, আমাদেরকে আর জ্ঞান দিতে হবে না, আমাদের জানা আছে তুমি কতটুকু বড় হয়ে গেছো, বেশি বড় হয়ে গেছো এখন তুমি। আচ্ছা স্যার ফাটা স্যার, এসে যখন পড়েছে তো এখন কি করবি? আয় বাবা এদিকে আয়, এখানে বস। বলছি বাবা, এই মদন কাকা কেমন আছে? বলছি ভাই, মদন কাকার একদমই ভালো নেই, বুঝেছিস? এই ডাক্তার বলেছে যত তাড়াতাড়ি করা সম্ভব এই মদন কাকার হার্ট অপারেশন করিয়ে নেওয়া ভালো, বুঝেছিস? আর আমাদের কাছে এই মাত্র 5,000 টাকার শর্ট। 5,000 টাকার জন্য এই মদন কাকার অপারেশনটা শুরু হয় না। মাত্র 5,000 টাকার শর্ট, সেই 5,000 টাকা আমি দিয়ে দিচ্ছি। দাদা তুই চিন্তা করিস না, মদন কাকার কিছুই হবে না। এই 5,000 টাকা আমি দিয়ে দিচ্ছি, এই ডাক্তারকে দিয়ে দে, বুঝতে পেরেছিস? তারপরে এই মদন কাকার অপারেশন শুরু করে দে, আর মদন কাকা দেখবি একদম ভালো হয়ে যাবে। বলছি ফাটা, এটা কি ধরনের ঢং? তুই এই ঢং করার সময় পেলি না? জায়গা তুই দেখিস না, হসপিটালে এসে তুই ঢং করছিস। দেখতেছিস যে আমরা টাকার জন্য কান্নাকাটি করতেছি, তুই এখানে বলছিস তুই নাকি টাকা দিয়ে দিবি। ঘোড়া, তুই এতগুলি টাকা কোথায় পেবি? বাবা আমি সত্যি করে বলছি, আমার কাছে তো 5,000 টাকা আছে। ভাইপো এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে, এত ঢং ভালো নয়। কাকা তুমিও আমাকে ভুল বুঝছো, আমি বললাম তো আমার কাছে পুরো 5,000 টাকা রয়েছে। এই দেখো ব্যাগের মধ্যে খালি টাকা রয়েছে, আমি সেই টাকা দেওয়ার জন্য এখানে এসেছি। আমি এই গ্রামের মুরুলের মুখে শুনলাম যে মদন কাকার নাকি সিরিয়াস কন্ডিশন, তোমরা 5,000 টাকার জন্য নাকি রাস্তার মধ্যে ভিক্ষা খুঁজতেছো। তার জন্য আমি এখানে দৌড়ে ছুটে মোটামুটি টোটো করে এসেছি তোমাদেরকে টাকাটা দেওয়ার জন্য। বলছি ভাই, এই সত্যি কথা বলছিস, তোর কাছে টাকা আছে? হ্যাঁ দাদা, এই দেখ আমার ব্যাগের মধ্যে 5,550 টাকা আছে। কি বলছিস সত্যি? কই দে তো ব্যাগটা দেখি তো। এই নাও। হ্যাঁ গো ফেলুদা, এই ফাটা সত্যি কথা বলেছে তো, এই ব্যাগের মধ্যে 5,000 টাকা রয়েছে তো।
কই দেখি, দে তো আমাকে। আরে এ সত্যি তো, এই ব্যাগের মধ্যে 5,000 টাকা রয়েছে তো। তাহলে তোমরা শুধু শুধু আমাকে বকা দিয়েছো, হ্যাঁ? আমি বলছি না আমার কাছে টাকা আছে। এই নাও, এই টাকা কাউন্টারে জমা দিয়ে ডাক্তারকে বলে আসো এই মদন কাকার অপারেশনটা শুরু করার জন্য। বলছি ফাটা, আমাকে একটা সত্যি কথা বলে তো, তুই এত টাকা কোথা থেকে পেলি? তোর কাছে বা এত টাকা কোথা থেকে আসলো? চুরি টুরি করিস নাই তো? আরে না, আমার ভাই, বুঝতে পেরেছো? কোনো ভুল কাজ করতেই পারে না, চুরি তো অনেক দূরের কথা। হ্যাঁ, এটা আমার নিজের টাকা, বুঝতে পেরেছো? এটা সম্পূর্ণ নিজের টাকা, আমি একদম চুরি টুরি করিনি। বলছি বাবা, তোর কাছে এত টাকা কোথা থেকে আসলো? আর নিজস্ব টাকা মানে? আর আমার তো এমন কোনো বিষয় নিয়ে মনে পড়তেছি না যে তোকে আমি এত টাকা একসাথে দিয়েছি বলে। আর কেলটু, তুই কি দিয়েছিস? না গো ফেলুদা, তোমার কি মাথা খারাপ নাকি? হ্যাঁ, এই বাচ্চা ছেলেটার হাতে এত টাকা আমি একসাথে ধরিয়ে দিব? এই তো মোটামুটি আমি স্কুলে যাওয়ার সময় টিফিন খরচার জন্য 10-20 টাকা দিয়ে দেই, এর চেয়ে বেশি আর আমি দেই নাই। হ্যাঁ, একদম ঠিক কথা বলছো। এই যে কেলটু কাকা আমাকে প্রতিদিন স্কুলে যাওয়ার সময় 10 টাকা 20 টাকা টিফিন খরচার জন্য দিত, তার থেকে আমি মোটামুটি প্রতিদিন টাকাগুলি সঞ্চয় করতাম, বুঝতে পেরেছো? আমি খরচা করতাম না টাকাগুলি। আমি ভেবেছিলাম টাকাগুলি জমা করে একটা আমার জন্য আর তার জন্য একসাথে দুটো সাইকেল কিনবো। তা এখন দেখছি মোটামুটি 5-6 হাজার টাকা জমা হয়ে গেছে আমার কাছে। আর তোমাদেরও 5,000 টাকার জন্য একজন মানুষের প্রাণ বাঁচবে কিনা বাঁচবে তার উপর 5,000 টাকা নির্ভর করছে। আমি ভাবলাম আমার কাছে সঞ্চয় করা টাকাগুলি তোমাদেরকে দিয়ে দেই। বলছি ভাইপো, তুই সত্যি কথা বলতেছিস তো? চুরি টুরি করিস নাই? এটা তো নিজের জমানো টাকা তো? হ্যাঁ, সত্যি কথা বলছিস তো? হ্যাঁ গো কাকা, হ্যাঁ, এটা আমার নিজের জমানো টাকা, বুঝতে পেরেছো? আমি চুরি টুরি করি নাই, আমি এরকম ছেলে না, আমি ভদ্র ছেলে, ভালো ছেলে। বলছি কি, আমার ভাই এরকম কাজ করতেই পারে না। আমার ভাই প্রতিদিন টাকা জমাতো, বুঝতে পেরেছো? আমি এটা জানতাম, কিন্তু ভাবতে পারিনি এত ফটাফট করে এত টাকা জমে নিতে পারবে। আমি জানতাম প্রতিদিন 10-5 টাকা করে জমা করে। দেখছিস কেলটু, দেখছিস, আমার ছেলে বলে কথা। এই ফাটা টাকা জমা করে তার নিজের স্বপ্নে পূরণের জন্য সাইকেল কিনবে, নিজের জন্য কিনবে আর নিজের খাতার জন্য কিনবে। সেটা না করে আজকে সেই টাকাগুলি মদনের অপারেশনের জন্য দিয়ে দিচ্ছে, বুঝতে পেরেছিস? এই মদন যদি এই কথাটা জানতে পারে অনেক খুশি হবে রে। হ্যাঁ, একদম ঠিক বলেছ। মদন একবার সুস্থ হয়ে যাক, তারপরে মদনটাকে আমি নিজে বলে দিব, বুঝতে পেরেছ? মদন অনেক খুশি হবে, বুঝতে পেরেছ? আর রইলো বাকি ফাটা, তোর সাইকেল কেনার কথা। তোর সাইকেল কেনার স্বপ্ন পূরণ তো? যা, তোকে আমি কথা দিলাম আগামী 1 মাসের ভিতরে আমি তোকে সাইকেল কিনে দেবো। সত্যি বলছো তো কাকা, তুমি আমাকে সাইকেল কিনে দিবে? আরে হ্যাঁ রে, 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি, 4 সত্যি, 5 সত্যি, বুঝেছিস? এই কেলটু যদি ভুলে যায় তাহলে আমি মনে করিয়ে দিবনি। তুই কোনো চিন্তা করিস না, 1 সপ্তাহের ভিতরে মোটামুটি তোর সাইকেল পেয়ে যাবি। কি বলেছো ফেলুদা? 1 সপ্তাহ মানে? আমি 1 মাস বলেছি। 1 সপ্তাহের ভিতরে এতগুলি টাকা আমি কোথা থেকে জোগাড় করব? কিছু সময় দেও আমাকে। দূর, আমার ভুল হয়ে গেছে। 1 মাস ফাটা, 1 মাসের মধ্যে আমরা তোকে কথা দিচ্ছি, তোকে তোর সাইকেল কিনে দিব। বলছি দাদা, ও দাদা, আপনাদের টাকা কি ম্যানেজ করা হয়েছে? যদি না হয় তাহলে আরেকজন অপারেশনের জন্য রেডি হয়ে যান, তাহলে মোটামুটি কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন। আরে না না, আপনার 5,000 টাকা শর্ট ছিল না? তাতে 5,000 টাকা রয়েছে, এই নিন, ব্যাগটা নিন। তবু বলবেন না যে আরেকটা অপারেশন করার জন্য। ও, তার মানে আপনাদের টাকা ম্যানেজ করা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি এই টাকাগুলি নিয়ে কাউন্টারে জমা দিয়ে আসি আর ফর্মটা নিয়ে আসি। তাহলে মোটামুটি আপনারা পেশেন্টের সঙ্গে যা কিছু বলার আছে জলদি বলে ফেলেন, বুঝতে পেরেছেন? আমরা আগামী আধা ঘন্টার ভিতরে অপারেশনটা শুরু করব। ঠিক আছে নার্স ম্যাডাম, ঠিক আছে। বলছি গিন্নি, ও গিন্নি, আমার ভাই সুস্থ হবে না? দেখো না, কতক্ষণ ধরে ওর সামনে বসে রইলাম, একটু সাড়া দিচ্ছে না। আমি কতবার করে উঠাবার চেষ্টা করলাম, কিছুতেই সাড়া দিচ্ছে না। না না স্বামী, তুমি চিন্তা করো না, বুঝেছো? তোমার ভাই একদম সুস্থ হয়ে যাবে, আমরা তো আছি ওর পাশে। আর এই ফাটা, পিল্টু আর মোটামুটি ফেলু, কেলটু সবাই তো রয়েছে, বুঝতে পেরেছো? তোমার ভাই আর কিছু হবে না। তাহলে আমার ভাইটা সুস্থ হয় না কেন, ভালো হয় না কেন, ও সাড়া দেয় না কেন, ওর জ্ঞানও ফিরে না কেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। একজন মানুষ 48 ঘন্টা অবধি কেমন করে কমায় থাকতে পারে? হ্যাঁ, আমি কতবার করে ডাকতেছি, ও আমার কথা মানতেছে না। হ্যাঁ, ছোটবেলা ভুলে গেছে, ও আমার কথা না শুনলে ওকে কি রকম মারতাম। হ্যাঁ, ও হয়তো সেই কথা ভুলে গেছে। বলছি দাদা, আপনার ভাই কেমন আছে এখন? ফেলু, তুমি এসেছো, দেখো আমার ভাইটা কখন থেকে সাড়া দেয় না। আমি কখন থেকে দেখেই যাচ্ছি, ও কিছুতেই সাড়া দিচ্ছে না। ওকে বলো, আমার যখন রাগ উঠে উদুম গলায় খেলাবো, ওকে বলো সাড়া দিতে, বুঝতে পেরেছো? বলছি দাদা, আপনি একদম চিন্তা করবেন না, বুঝেছেন? আপনার ভাই একটু ক্লান্ত হয়ে গেছে তো, তাই একটু অজ্ঞান হয়ে আছে। তার জ্ঞান ফিরলে মোটামুটি সাড়া দিবে, একদম চিন্তা করবেন না আপনি। আপনার ভাই একদম সুস্থ আছে। কিরে কেলটু, কি বলিস? আমি ঠিক বলি নাই? হ্যাঁ ফেলুদা, তুমি ঠিক বলেছো। আর দাদা, আপনি একদম চিন্তা করবেন না, এই মদন দা একদম সুস্থ হয়ে যাবে। এই মদনদার মতন স্ট্রং মানুষ এই পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না, বুঝতে পেরেছেন? তাই ওর কিছুই হবে না। কেলু করেছে রে, গন্ডগোল বাইদা গেছে রে, সর্বনাশ হয়ে গেছে। কেলটু, আমরা তো ভুলে গেলাম যে এই নার্স ম্যাডাম এখনই ফর্ম নিয়ে আসবে। আর ফাদল দা যদি শুনে ফেলে বা দেখে ফেলে তখন তো সব জেনে যাবে রে। এই মদনদার হার্ট পেশেন্ট, মদনদার হার্টের অপারেশন হবে। এই ফাদল দাকে তো জানানো যাবে না, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো গো। তাহলে এবার কি করব? এই নার্স ম্যাডাম তো এখনই আসলো মনে হয়। ভাই তুই কিছু একটা কর, আমার মাথায় কোনো বুদ্ধি খেলাচ্ছে না, বুঝেছিস? দাঁড়াও 1 সেকেন্ড। ফাটা, তুই এক কাম কর, এই ফাদল দাকে কথায় ভুলিয়ে বালিয়ে তুই এখান থেকে নিয়ে যা।
এই নার্স ম্যাডাম এখনই চলে আসবে, বুঝেছিস? এই নার্স ম্যাডাম এখানে আসার আগে তুই ফাদলদাকে এখান থেকে নিয়ে চল। ঠিক আছে কাকা, ঠিক আছে। বলছি জেঠু, ও জেঠু, তুমি আমার সঙ্গে একটু চলো তো। কেন রে? আমি এখন এখান থেকে কোথাও যাব না, আমি আমার বাইকে ছেড়ে কোথাও যাব না। আরে চলো না, তোমার সঙ্গে আমার একটা কাজ রয়েছে। আর এই ডাক্তার বলেছে এই মোটামুটি পেশেন্টের আশেপাশে কেউ যেন না থাকতে পারে, বুঝেছেন? বাইরে হাওয়া বাতাস এই পেশেন্টের গায়ে রাখতে হবে, এই রুমে ভিড় করা যাবে না। তুমি আমার সঙ্গে চলো। আর মোটামুটি রিসেপশনে একটু যেতে হবে, আর ওখানে গিয়ে তোমার একটা ফর্মে সাইন করতে হবে। সিগনেচার? তা আমার সিগনেচার হঠাৎ করে আবার কিসের জন্য দরকার পড়লো? ও বাবা, এই তুমি মদন কাকার বড় ভাই, এই তোমার বড় ভাই হিসাবে তোমাদের রক্তের সম্পর্ক আছে না? তার ডাক্তার বলেছে এই রক্তের সম্পর্কে যে আছে পেশেন্টের উনার একটা সাইন লাগবে। আরে ধুর, আমি তো এটাই বুঝতে পারতেছি না, আমার সিগনেচার আবার হঠাৎ করে কিসের জন্য দরকার পড়লো? এই সিগনেচার তো মোটামুটি হসপিটালে তখনই দরকার পড়ে যখন হসপিটালে মোটামুটি পেশেন্টের একটা অপারেশন করা হয়, আর আমার ভাইয়ের তো কোনো অপারেশন হচ্ছে না, তার জন্য আবার আমি কিসের জন্য সিগনেচার করব? এই ফাটা, তুই কি বলতেছিস? তুই তো আমাদেরকে ধরিয়ে দিবি। আরে দাঁড়াও না বাবা, আমাকে একটু বলতে দাও। আরে না না, কোনো অপারেশন টপারেশন না, বুঝেছো? এই মদনদাকে একটা পাওয়ারফুল ইনজেকশন দেওয়া হবে, বুঝতে পেরেছো? এই ইনজেকশনটা দেওয়ার আগে মোটামুটি এই পেশেন্টের রিলেটেড সিগনেচার নেওয়া অত্যন্ত জরুরি। হ্যাঁ স্বামী, আমি একটা টিভিতে অনেকবার দেখেছি, বুঝতে পেরেছো? এই সিরিয়ালে সিনেমাতে আমি দেখেছি এই পাওয়ারফুল ইনজেকশনটা দেওয়ার আগে এই রিলেটিভের, এই পেশেন্টের রিলেটিভের সিগনেচার নেওয়া হয়। ও তাই নাকি? তাহলে আচ্ছা ঠিক আছে ফাটা, চল। হ্যাঁ হ্যাঁ জেঠু চলো। বাহ বাহ ফাটা, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, কি বুদ্ধি কাটিয়েছিস, তোর মতো বুদ্ধি হয় না। হ্যাঁ হ্যাঁ একদম একদম, আরে আমার বাইপো বলে কথা, ফাটার মাথায় কি কম বুদ্ধি নাকি? ফাটার বুদ্ধি কেওড়া তলা পা, বুঝতে পেরেছো ফেলুদা? এই তো এই মদনদা মনে হয় জ্ঞান ফিরতেছে, এই তো। কই দেখি দেখি। ও মা গো, বুকে ব্যথা করতেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ও মদনদা, এ তোমার কি হয়েছে গো? তুমি ঠিক আছো? ভালো আছো? এই দেখো আমি ফেলু। ও ফেলুদা বলছি, এই কেলটু কই? এই তো আমি এখানে। বলছি তোমাদের সাথে আমার একটা পার্সোনাল কথা রয়েছে। ও ফেলুদা, এখন তুমি এসব কথা ছাড়ো, আগে তুমি সুস্থ হয়ে নাও, তারপরে আমরা অনেক পার্সোনাল কথা বলবো। তুমি এখন সুস্থ হয়ে নাও, একদম চুপ থাকো, বুঝতে পেরেছো? একটু রেস্ট নাও। হ্যাঁ হ্যাঁ একদম একদম, তুমি রেস্ট করো, বেশি চাপ নিও না, বুঝতে পেরেছো? যত বেশি চাপ নিবে ততই ক্লান্ত হবা, তোমার অসুবিধা হবে, তোমারই কষ্ট হবে, একটু রেস্ট নাও। বলছি কেলটু আর ফেলু, আমার কথাটা শুনে ফেলো, বুঝতে পেরেছো? আমার কেন জানি মনে হচ্ছে আমি আর বাঁচবো না গো, আমি আর বাঁচবো না, আমার কাছে অনেক সময় কম, তাই আমি বলছি আমার কথাটা একটু ধ্যান ধরে শুনো। আরে মদন দা, তুমি এসব কি বলতেছো? এসব কি বলতেছো তুমি? হ্যাঁ তাই, তুমি এসব কি বলতেছো? তোমার কিছু হবে না, আমরা কিছু হতে দিব না, বুঝতে পেরেছো? লাগে আকাশ জমিন এক করে ফেলবো, তাও তোমাকে ভালো করে ছাড়বো, বুঝতে পেরেছো? দরকার পড়লে তোমাকে লন্ডন নিয়ে যাবো, আমেরিকাতে নিয়ে যাবো, তার সত্ত্বেও তোমাকে সুস্থ করে তুলবো, তোমার কিছু হতে দিব না। আরে ফেলুদা, আমার কথাটা শুনে ফেলো, বুঝতে পেরেছো? আমি বলছি তো, আমার কাছে আর বেশি সময় নেই, এই আমার হার্টের প্রবলেম আছে, হার্টের প্রবলেম ধরে গেছে, তাই এখন অপারেশন করলেও ঠিক হবে না, ওষুধ খেলেও ঠিক হবে না, বুঝতে পেরেছো? আমার সময় কাছাকাছি এসে গেছে, আমি আর বাঁচবো না, বুঝতে পেরেছো? তাই বলছি আমার কথাটা শুনে ফেলো, একটা পার্সোনাল কথা আছে, সেটা শুনে ফেলো। আচ্ছা বলো মদন দা, তোমার কি পার্সোনাল কথা? বলো বলো। হ্যাঁ মদন দা, বলো বলো, আমরা শুনছি, তোমার পার্সোনাল কথা কি বলো। বলছি ওনাকে একটু বাইরে যেতে বলো, এই মহিলাটাকে একটু বাইরে যেতে বলো, তাহলে বলছি উনি তো হচ্ছেন তোমার বৌদি, এই ফাদলদার বউ, এই তোমার বৌদি, কেন বাইরে যাবে? থাকুক থাকতে কোনো অসুবিধা নেই, বুঝতে পেরেছো? ওনার সামনে বলো, কিছু হবে না। না না, তবু আমার আর কারোর উপর বিশ্বাস নেই, বুঝতে পেরেছো? তার জন্য বলছি ওনাকে একটু বলো বাইরে যেতে, তারপরে বলছি আমি। আচ্ছা ঠিক আছে। বলছি দিদি, আপনি তো সবই শুনলেন, দয়া করে একটু প্লিজ বাইরে যান। আচ্ছা ঠিক আছে যাচ্ছি। দেখেছো শালার বাচ্চার, এই জন্যই লোকে বলে আপন পর ভালো। আমি অপারেশনের জন্য 1,15,000 টাকা দিলাম, আর আমার সামনে সিগারেট কথাটা বললো না, আমাকে রুম থেকে বের করে দিল। আর তাছাড়াও এমন কি কথা যা আমার সামনে বলা যাবে না, আমাকে এরকম করে রুম থেকে তাড়িয়ে দিল। হ্যাঁ না, ব্যাপারটা তো আমার জানতেই হবে। দাঁড়া, তোদের সব কটাকে আমি জ্যান্ত পুঁতবো, জ্যান্ত বালি চাপা দিয়ে দিব, আমাকে অপমান করে রুম থেকে বের করে দেওয়া। হ্যাঁ বলছি মদন দা, বলো তোমার কি পার্সোনাল কথা যা আমাদের সামনে শুধুমাত্র বলা যাবে। এই তোমার বৌদিকে তুমি তাড়িয়ে দিলে। বলছি গো ফেলো, বলছি আমার এই মহিলার উপরে কোনো বিশ্বাস নেই, বুঝতে পেরেছো? মহিলা জাতটার উপরে আমার এক ফুটু বিশ্বাস নেই, বুঝতে পেরেছো? এই আমার বউটাকে কত ভালোবাসছিলাম, শেষকালে আমার সাথে কি করলো, এই সাপ দিয়ে কামড়িয়ে আমাকে মারার চেষ্টা করছিল, আর আমার মেয়েটা তো আরো বড় করকুণ্ড, কি বলবো তোমাদেরকে, বালি চাপা দিয়ে মারার চেষ্টা করছিল আমাকে। তার জন্যই আমি আজ থেকে ডিসিশন নিয়েছি যে আমি আর কোনো মহিলার উপরে বিশ্বাস করবো না, তার জন্য বলেছি এই বৌদিকেও চলে যেতে, বুঝতে পেরেছো? তাহলে কি তুমি বলতে চাইছো শুধুমাত্র আমাদের উপরে তোমার বিশ্বাস আছে? আরে হ্যাঁ, তোদের উপরে বিশ্বাস করবো না তো কার উপরে করবো? এখন তোরাই আমার আপনজন, বুঝতে পেরেছিস? এই মহিলা জাতটার উপরে আমার আপনজনের একবারে ঘৃণা উঠে গেছে, বুঝতে পেরেছো? মানে কি বলবো, যাকে আপন ভাবতাম, বউটাকে কত আপন ভাবতাম, বউটা আমার সাথে কি করলো, এই সাপের বিষ খাওয়াইয়া মারার চেষ্টা করছিল, তা কাকে আপন ভাববো বলো? তোমাদেরকে তো আপন ভাববো, তোমরাই আমার শেষ বর্ষে আসা। এ ভাই, এ মদন, তুই একটু বন্ধ কর ভাই, একটু বন্ধ কর, চুপ থাক, একটু শান্তিতে থাক। এই আমাকে আর মোটামুটি ইমোশনাল করিস না, বুঝতে পেরেছিস? তোর কথা শুনে আমার কান্না পেয়ে যাচ্ছে। আচ্ছা মদন দা, এবার বলো তোমার কি কথা পার্সোনাল এমন আছে যে বলো। হ্যাঁ ভাই, ফটাফট করে বলে ফেলো, আবার কেউ না কেউ চলে আসবে। আচ্ছা বলছি, এই তোমরা তো জানো নিশ্চয় আমি এই রুট সাইডে এরিয়াতে জমিটা কিনেছি, আর এই জমিটা নিয়ে সব গন্ডগোল বাঁধিছে, আর জানবো না সেটা নিয়ে তো মহাভারত শুরু হয়েছিল, জানবো না? হ্যাঁ জানি তো, এই তুমি 5 কাঠা জমি কিনেছো রুডের এরিয়াতে, তাতেই মোটামুটি অনেক ভ্যালু,
হ্যাঁ, এই তোমরা শুধুমাত্র জানো যে আমি 5 কাঠা জমি কিনেছি, কিন্তু এই 5 কাঠা জমির সাথে লাগানো এই জমিটাও আমি কিনেছি, বুঝতে পেরেছো? তাতে মোটামুটি 2 কাঠা জমি আরো রয়েছে, 2-2.5 কাঠা তো জমি হবেই হবে। এই মোটামুটি ধরে নাও আমি 7.5 কাঠা জমি কিনেছি। বাবা, তাহলে তো ভালোই। তাহলে আবার এত গাবড়াবার কি দরকার? এই মোটামুটি 7.5 কাঠা জমি কিনেছো, তাহলে তো এবার মালামাল। হ্যাঁ, ঠিক বলেছো, এই মালামাল তোর কথা ঠিকই, কিন্তু একটা গন্ডগোল বাটে গেছে। এই গন্ডগোল বাটে গেছে মানে? হ্যাঁ গো কেলটু, একটা মহা গন্ডগোল বাটে গেছে, বুঝতে পেরেছো? আমি আসলে বুঝতে পারি নাই এই জমিটা যখন কিনেছি, আসলে আমি জমিটা মেয়ের নামে কিনেছি, বুঝতে পেরেছো? আমি ভাবছি মেয়েটা আমার ভালো হবে, মোটামুটি ওর ভবিষ্যৎটা ফিউচারটা ব্রাইট করার জন্য মোটামুটি কিছু টাকা দিয়ে ওর নামে জমিটা কিনেছি। কি বলছো মদন দা? এই তুমি তোমার জমিটা তোমার মেয়ের নামে কিনেছো, আর ওইদিকে তোমার মেয়ে তোমাকে মারার চেষ্টা করতেছে ওই জমিনের জন্য? তাহলে একবার তুমি চিন্তা করে দেখো তো, তুমি কি সঠিক মানুষের জন্য সঠিক লোকের নামে জমিটা কিনেছো? হ্যাঁ, এতগুলি টাকা দিয়ে যে জমিটা কিনেছো, তার মানে মোটামুটি সঠিক ব্যাপারে হচ্ছে তো? হ্যাঁ, ঠিক বলেছো, এটা তো আমি আগে বুঝতে পারিনি। আমি ভাবছি হয়তো আমার একটা মাত্র মেয়ে, আমি মরে গেলে আমার মেয়েটাকে কে দেখবে? তার জন্য আমি আমার মেয়েটার ভবিষ্যৎ ফিউচারটা ব্রাইট করার জন্য এই জমিটা কিনেছি, বুঝতেই তো পারছো? এই আজকাল সবগুলো মানে টাকা, গাড়ি ঘোড়া, যেগুলো এসব সম্পত্তি কিনো না কেন, এক না একদিন মোটামুটি এইসব লসে চলে যাবে, বুঝতে পেরেছো? জমি একমাত্র একটা জিনিস, জায়গা জমি একমাত্র জিনিস, মোটামুটি যতদিন যাবে ততই ভ্যালু বাড়বে। তার জন্য আমি ভাবছি আমার সব সঞ্চয় পঞ্চয় দিয়ে এই 7 কাঠা জমি কিনে রেখেছি, যতদিন যাবে দাম শুধু বাড়তেই থাকবে, কোনোদিন কমবে না। তার জন্য আমি জমিটা কিনেছি। তাহলে মদন দা, এবার কি করবো? তুমি জানো এই তোমার মেয়ে যদি জানতে পারে এই জমিগুলি মোটামুটি তোমার মেয়ের নামে, তাও আবার 7.5 কাঠা জমি, 5 কাঠা নয় 7.5 কাঠা জমি, তোমার মেয়ে কি করবে? এখান থেকে উধাও হয়ে যাবে, বুঝতে পেরেছো? আর হাতে নাতে ধরতে পারবে না। হ্যাঁ, একদম একদম, তাতে আমি পুরা শিওর, নিশ্চিত আছি, একদম গ্যারান্টি দিয়ে বলছি, বুঝতে পেরেছো মদন দা? তোমার যে মেয়ে এই মোটামুটি তোমার 5 কাঠা জমির জন্য তোমাকে মারার চেষ্টা করছে, আমাদের সামনে তো কত হুমকি দেওয়ার চেষ্টা করলো। হ্যাঁ, আমরা কি বলবো আর? তুমি বলতে এখন 7.5 কাঠা জমি তোমার মেয়ের নামে কিনছো, তোমার মেয়ে যদি জানতে পারে মোটামুটি কাগজপত্র নিয়ে এখান থেকে পলায়ন করবে, বুঝতে পেরেছো? তারপর তুমিও সুঙ্গা, তোমার জমিও সুঙ্গা। আরে হ্যাঁ গো, সেই কথাই তো আমি ভালোভাবে জানি, বুঝতে পেরেছি, তার জন্য তো তোমাদের সঙ্গে এই সিগারেটটা শেয়ার করলাম। আমি ভাবছি হয়তো জমিনের রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে তোমাদেরকে এই সুখবরটা জানাবো। 5 কাঠা জমি কিনে 7.5 কাঠা জমি কিনেছি, তা আমার মেয়ের নামে। আমি ভাবছি কত খুশি হয়ে, কত আনন্দ হয়ে খবরটা তোমাদেরকে জানাবো। কিন্তু কি হলো দেখো, আজকে আমি বিছানায় পড়েছি বলে আমি জানতে পেরেছি যে আমার মেয়েটা আমাকে মারার জন্য চেষ্টা করছিল এই জমির জন্য। তাই আমি ভাবছি আমার মেয়ে সঠিক মানুষ না। তাই আমি বললাম কি, তোমরা তোমাদের দায়িত্ব এটা, এই আমি যদি না থাকি তাহলে আমার জমিটা তোমরা কেউ মোটামুটি এই মেয়ের নাম থেকে ট্রান্সফার করে নেবা। ওরে শালা, তোলে তোলে এত, হ্যাঁ, তার জন্য বলছিল আমাকে এই রুম